কথা বলতে বলতেই বলাই তার ভ্যান নিয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নদীর দিকে তাকিয়ে তিনজন দেখে নদীর জল থই থই করছে। বছরের বেশিরভাগ সময় শান্ত থাকা নদীর রূপ আজকে একদম অন্যরকম। নদীর ঘাটে বাঁধা কটা নৌকা, কিন্তু কোনো মাঝির দেখা নেই। যেমনটা ভেবেছিলাম ঠিক তাই, একটা মাঝিরও দেখা নেই। একেই এত রাত হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছে। তারা কি এখন আর থাকে? এ তো বড় বিপদে পড়া গেল। আজ রাতটা বাইরের বৃষ্টিতে ভিজেই কাটাতে হবে মনে হচ্ছে। তাহলে এখন কি হবে? আকাশের অবস্থাটা দেখেছেন মাস্টার মশাই? আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি। আকাশের বুকে তখন কালো মেঘ ধীরে ধীরে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। নদীর দিক থেকে ভেসে আসছে মৃদু ঠান্ডা হাওয়া। বলাই তখনও তার ভ্যান নিয়ে সেখানেই দাঁড়িয়ে। কিছু সময় তিনজনের কথা বলা দেখে সে বলে ওঠে, তোমরা যদি কিছু মনে না করো একটা কথা বলবো। ছি বলাইদা, তুমি এমন করে বলছো কেন? বলো না, কি বলবে? আর কিছু সময়ের মধ্যেই হয়তো জোরে বৃষ্টি শুরু হবে, আর এখন তো কোনো মাঝিও নেই ঘাটে যে নৌকা করে গিয়ে নিজের বাড়িতে ফিরতে পারবে। তার চেয়ে বরং এক কাজ করো, ওই দেখো সামনেই আমার বাড়ি, তোমরা সবাই চলো, আজকের রাতটা বরং ওখানেই কাটাবে। হ্যাঁ, ঠিক বলেছ তো। নদী পার হওয়ার সময় কতবার তোমার ভ্যানে করে স্টেশনে গেছি তোমাকে বাড়ি থেকে ডেকে। কি বলো জগাই, মাধব? আর তো কোনো উপায় নেই। আজকে রাতটা বরং বলাইদার বাড়িতেই আশ্রয় নি। বলাইতা এসে যে আজকে আমাদের কত বড় উপকার করলে, আর কি বলি। মাধব ঠিকই বলেছে, চলো আমরা বলাইদার বাড়িতেই যাই, না হলে এই বৃষ্টির রাতে বিপদে পড়তে হবে। বলাই আর ওরা তিনজন নদীর কাছেই বলাইয়ের বাড়ির দিকে রওনা দেয়। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেমন একটা গন্ধ ওদের নাকে এসে ঝাপটা মারে, যেন কতদিন পর কেউ এই ঘর খুলে ভিতরে এলো। বলাইদা, ঘরের ভিতর কেমন একটা বিকট গন্ধ গো। মেঝেটাও কেমন পিছল ঠেকছে। ঘরটা তো আসলে সবসময় প্রায় বন্ধই থাকে। আমি তো ভ্যান নিয়ে বাইরেই থাকি, আর ঘরে হয়তো জানলা দিয়ে জল ঢুকে এমন হয়েছে। ঘরে কোণের ভাঙা জানলা দিয়ে সামান্য আলো আসছে। খাবার তো ঘরে কিছু নেই, তাই তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বলাইদা। এই ঝড়জলের রাতে তোমার বাড়িতে একটু মাথা গোজার ঠাইটুকু পেলাম, এই তো অনেক। তুমি না থাকলে তো এই বৃষ্টির মধ্যে কোথায় রাত কাটাইতাম কে জানে। ও তেমন কিছু না। আচ্ছা, তবে তোমরা শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় থাকবে? আমি বাইরে শুয়ে পড়ব, কোনো অসুবিধা হবে না। কেন, তুমিও আমাদের সাথে শুয়ে পড়ো। না না, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলে বলাই বাইরে চলে যায়, আর তিনজন মাটিতে পাতা মাদুরে শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। হঠাৎ করেই হরিহরের ঘুম ভেঙে যায়। বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন ঘরটা থেকে কিছু দূরেই কেউ মাটি খুঁড়ছে। হরিহর শুরুতে ব্যাপারটা এগিয়ে গেলেও আওয়াজটা যেন ক্রমশই বাড়ছে। যে কাজটা করছে সে যেন কারো তোয়াক্কা না করেই করে চলেছে। আওয়াজটা আসছে কোথা থেকে? চোর এলো নাকি? হরিহর চট করে উঠে জানলার কাছে গিয়ে বাইরে চোখ রাখতেই দেখেন বলাইদা ঘরটা থেকে একটু দূরেই গাছের নিচে মাটি খুঁড়ে চলেছে। মাধব, জগাই, চটপট ঘুম থেকে ওঠো। আমার এখানে ঠিক ভালো লাগছে না। হরিহরের ডাকে মাধব আর জগাই ধর্মর করে ঘুম থেকে উঠে বসে।
হরিহর ওদের দুজনকে ডেকে জানলার কাছে নিয়ে যেতেই এ কি, বলাইদা কোথায়? এখনই তো এইখানে ছিল। আপনি ঠিক দেখেছিলেন মাস্টার মশাই? একদম ঠিক দেখেছি। চলো তো বাইরে যাই। ওরা তিনজনই এগিয়ে চলল ঘরের পিছনের গাছটার দিকে। ওই দেখ, গাছটার নিচে মাটিতে কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে না? আমি এখানেই বলাইদাকে দেখেছি। যেন বলাইদা কোনো অদৃশ্য শক্তি বলে আমাকে ঘুম থেকে তুলেছে, যেন এটা আমি দেখি। যা তো জগাই, দেখ তো কি জিনিস ওইটা। মাটিটা হাত দিয়ে অল্প সরাতেই জগাই দেখতে পায় একটা পয়সা ভরা কলসি। এর মধ্যে তো অনেক টাকা। কিন্তু এত টাকা কার? বলাইদাই বা কোথায় গেল? ঠিক আছে, অন্যের টাকা ধরার দরকার নেই। ওই কলসিটা যেখানে ছিল সেখানেই রেখে দাও, আর ওটার উপরে মাটি চাপা দিয়ে দাও। ঠিক এমন সময় বড় গাছটা যেন নড়ে ওঠে। তিনজনই উপরে তাকিয়ে চমকে উঠে দেখে লম্বা পা ঝুলিয়ে বসে আছে একজন। কি ভয়ানক তার চেহারা! ভয় পেও না হরিহর, আমি বলাই। আমি দেখতে চাইছিলাম অসময়ে তুমি লোভী হয়ে গেছো কিনা। সত্যি হরিহর, এই গ্রামের গর্বই তুমি। তুমি চাইলে এই টাকাটা সহজেই নিয়ে নিতে পারতে, আর আমার মতো একটা বুড়ো নিশ্চয় তোমাদের তিনজনের সাথে পেরে উঠত না। যেখানে তোমাদের টাকার দরকার, আর বুঝতেই পারছো এখানে অনেক টাকা আছে। কিন্তু তুমি? আমি আজ থেকে 1 বছর আগেই মারা গেছি। একদিন ভ্যান নিয়ে লাইন পার হচ্ছিলাম, আর একটা ট্রেন এসে, যাক সে কথা, আমি মরলেও আমার জমানো টাকাগুলোর জন্য মুক্তি হয়নি। সত্যিকারের মানুষ খুঁজছিলাম, আজ পেলাম। তোমাদের সাথে কথাগুলোই বুঝেছিলাম সত্যিকারের মানুষ তোমরা। শুধু একটু পরীক্ষা করলাম। এই টাকা নিয়ে যাও আর হাসপাতালের কাজে লাগাও। তোমার পৈতৃক ভিটে বিক্রি করার দরকার নেই হরিহর। ওতে যা টাকা আছে তাই দিয়ে তোমাদের হাসপাতাল বানানোর কাজ দিব্যি হয়ে যাবে। বলাইদা, এতদিনে আমার মুক্তি হলো। ভালো থেকো সবাই। এই বলে বলাইয়ের ভয়ঙ্কর চেহারাটি বাতাসে মিলিয়ে যায়। তিনজনে কেবল অবাক দৃষ্টিতে সেই কলসিটার দিকে তাকিয়ে থাকে। ভুতুরে বাড়িতে বৃষ্টি রাতের স্মৃতি তিনজনের মনে অমলিন হয়ে থেকে যায়।